বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায় এই চ্যাপ্টার পড়ব। এর আগে আমরা দুইটা ক্লাস নিছি। আজ আমাদের তৃতীয় ক্লাস। আমাদের আজকের পাঠ মহাকর্ষ সূত্র ও অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। মহাকর্ষ সূত্র ও অভিকর্ষ ত্বরণের পরিবর্তন আমরা মহাকর্ষ সূত্র গত ক্লাসে পড়েছিলাম কিছু অংশ। তো যাই আমরা আবার সেই মহাকর্ষ সূত্রের আরো যে অংশগুলো আছে সেগুলো পড়বো এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং ওই মহাকর্ষ সূত্র এবং অভিকর্ষ ত্বরণ এই টপিকটা তোমরা ক্লাস 10-এ অনেকখানি পড়ে এসেছো, ওই জন্য তোমাদের কাছে খুব সহজ মনে হবে বিষয়টা। তো মহাকর্ষ সূত্রটা কি, গতদিন আমরা বললাম যে দুইটা বস্তুর মধ্যে বিজ্ঞানী নিউটন যে বলেছিলেন যে কি, যে প্রত্যেকটা পৃথিবীর মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে। গতদিনে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেমন দেখো, চন্দ্র এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ, সেটাকে বলছে আমরা মহাকর্ষ। তাহলে চন্দ্র সূর্যের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। এবং এটা নিয়ে একটা সূত্র দিয়েছিলেন 1687 সালে। সেই সূত্রটা কি ছিল, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিচের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণের বলের মান হচ্ছে বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক এবং এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বলটা হচ্ছে যাতে সংযোজী সরলরেখা বরাবর ক্রিয়া করবে। এই সূত্র নিউটনের মহাকর্ষ সূত্র 1687 সালে বিজ্ঞানী নিউটন দিয়েছিলেন। এই জিনিসগুলো পড়ানো হয়েছে এবং এখান থেকে যে আমরা সমীকরণগুলো পেয়েছিলাম সেগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা, মহাকর্ষ ধ্রুবক কি, মহাকর্ষ ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন, মহাকর্ষ ধ্রুবকের সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন, তার একক মাত্রা, তারপর হচ্ছে যে মহাকর্ষ ধ্রুবক এত বলতে কি বুঝি, এগুলো গতদিন পড়া হয়েছিল এবং তোমরা দেখবে এগুলো সব সোজা জিনিস তোমরা পারবা। আচ্ছা, এরপরে গতদিন আমি বললাম যে অভিকর্ষ বল আর একটা বিষয় ছিল, যে মহাকর্ষ বল আর অভিকর্ষ বল, গ্রাভিটি বা মাধ্যাকর্ষণ বল বলতেছি। দেখো, একটা মানুষ পৃথিবীর কাছে এগিয়ে গেল, ছবির মধ্যে আমরা দেখলাম যে মানুষটা হচ্ছে পৃথিবীর কাছে এগিয়ে গেল। দেখো আবার যে তাহলে মহাকর্ষে কি বললাম, যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে, আর অভিকর্ষটা হচ্ছে এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় আর একটা যদি অন্য কোনো বস্তু হয়, মানুষ হতে পারে বা যে কোনো বস্তু হতে পারে। আচ্ছা, যেমন এই বস্তুটাকে যদি আমি উপর থেকে নিচে ফেলে দেই, তাহলে কি হচ্ছে, পৃথিবী আর হচ্ছে এই বস্তুটার মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে বলবো হচ্ছে আমরা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল। তাহলে নিউটন বলছিলেন যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল। এই যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় এবং আর একটা অন্য কোনো বস্তু হয়, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে সেটা হচ্ছে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে অভিকর্ষ বল হচ্ছে এক ধরনের মাধ্যাকর্ষণ বল, মহাকর্ষ বল। কারণটা হচ্ছে এই পৃথিবীটা কি মহাবিশ্বের একটা অংশ। গতদিনে বলেছিলাম পৃথিবীটা হচ্ছে একটি মহাবিশ্বের অংশ। তাহলে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে মহাকর্ষ বল বলতেছি। তাহলে পৃথিবী যদি একটা এই মহাবিশ্বের একটা বস্তু, তাহলে পৃথিবী এবং যে কোনো একটা বস্তুর মধ্যে আকর্ষণ বলটা সেটাকে বলছে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল হচ্ছে এক ধরনের মহাকর্ষ বল। আচ্ছা, তাহলে কোনো বস্তুকে পৃথিবীর আকর্ষণ, কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলা হয়। আচ্ছা, এরপর দেখো, এগুলো সোজা জিনিস। ছবির মধ্যে দেখো, মানে ভিডিও পাওয়ার পয়েন্টে দেখো যে একটি আপেলকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, আপেলও পৃথিবীকে তার সমান ও বিপরীতমুখী বল দ্বারা আকর্ষণ করে। তাহলে পৃথিবী আপেলের দিকে ছুটে না গিয়ে আপেল পৃথিবীর দিকে ছুটে যায় কেন? একটা 2 মার্কের একটা প্রশ্ন, স্বাভাবিক ব্যাপার। খেয়াল করো যে নিউটন আপেল গাছের নিচে বসেছিল এবং আপেলটা হচ্ছে নিচে পড়লো, আপেলটা উপরের দিকে গেল না কেন, বা পৃথিবীটা আপেলের দিকে গেল না কেন? এরকম একটা প্রশ্ন স্বাভাবিকভাবে হতে পারে যে আপেলটা নিচে পড়তেছে এবং তাদের মধ্যে খেয়াল রাখবা যে এই বস্তুটাকে আমি নিচে ছেড়ে দেই, এই পৃথিবী যে বল দ্বারা বস্তুকে কেন্দ্রের দিকে টানতেছে, বস্তুটাও একই পরিমাণ বল দ্বারা পৃথিবীকে তার দিকে টানতেছে। তাদের বলের মান সমান এবং বিপরীত, যেহেতু একটা নিচের দিকে আর একটা হচ্ছে উপরের দিকে, তাহলে মান হচ্ছে দিকটা হচ্ছে বিপরীতমুখী, কিন্তু বলের মান হচ্ছে সমান। তাহলে এই বস্তুটা নিচে যাচ্ছে, পৃথিবীর দিকে যাচ্ছে, পৃথিবী উপরের দিকে যাচ্ছে না কেন? এটা সম্পূর্ণ হচ্ছে ভরের কারণেই হয়। আমরা দ্বিতীয় সূত্র অনুসারে জানি, দেখো খেয়াল করো যে এফ সমান হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে হচ্ছে এম জি। আমরা এই সমীকরণটা জানি যে ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফলটা হচ্ছে বস্তুর উপর বল, বস্তুর উপর আকর্ষণ বল। আচ্ছা,
সেটাকে কি বলা হচ্ছে? বস্তুর ওজন আমরা বলতে পারি। কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে তাকে বস্তুর ওজনও বলা হয়। আচ্ছা, তাহলে এখানে বলছি যে দ্বিতীয় সূত্র অনুসারে এফ সমান হচ্ছে এম জি। নিউটনের দ্বিতীয় সূত্রে এফ সমান হচ্ছে এম এ, এখানে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাহলে এটা হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল এফ সমান হচ্ছে এম জি। আচ্ছা, তাহলে যদি আপেলের ক্ষেত্রে হয় তাহলে এখানে জি সমান আমরা কত লিখতে পারি? জি সমান হচ্ছে এফ ভাগ হচ্ছে এম, এফ ভাগ হচ্ছে এম। তাহলে আপেলের ক্ষেত্রে যদি আপেলের এখানে আমরা লিখতে পারি আপেলের ত্বরণ সমান হচ্ছে এফ ভাগ এম। আচ্ছা, মানে আপেলের উপর আকর্ষণ বল এবং হচ্ছে আপেলের ভর। আচ্ছা, পৃথিবীর ত্বরণ খেয়াল করো, পৃথিবীর উপর বল ভাগ হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল এম। তাহলে আপেল আমরা ত্বরণ সমান কি জানি যে এফ ভাগ এম। তাহলে আপেলের ত্বরণ হচ্ছে আপেলের উপর আকর্ষণ বল ভাগ হচ্ছে আপেলের ভর। পৃথিবীর ত্বরণ সমান হচ্ছে পৃথিবীর উপর আকর্ষণ বল ভাগ হচ্ছে পৃথিবীর ভর। আচ্ছা, এখন যদি আমরা এখানে লিখি, দেখো খেয়াল করো যে যদি ভাগ করে দেই আপেলের ত্বরণ ভাগ হচ্ছে পৃথিবীর ত্বরণ সমান আমরা এখানে লিখতে পারি এফ ভাগ এম, নিচে হচ্ছে এফ ভাগ এম। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে এফ এফ ভাগ হচ্ছে এম, নিচে হচ্ছে এফ ভাগ হচ্ছে এম। এখান থেকে সমান আমরা লিখতে পারি কি, খেয়াল করো এখানে এফ এফ কাটা যাবে, তাহলে এই এমটা চলে যাবে উপরে, ভাগ হচ্ছে এম, ছোট হাতের এম। তাহলে এই মানটা কিন্তু অনের চাইতে বড়। অনের চাইতে বড় মানে কি? পৃথিবীর ভর অবশ্যই, এটা পৃথিবীর ভর, বড় হাতের এম, পৃথিবীর ভর অবশ্যই আপেলের ভরের চাইতে অনেক বড়। তাহলে এই মানটা হচ্ছে অনের চাইতে যদি বড় হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আপেলের ত্বরণ ভাগ হচ্ছে পৃথিবীর ত্বরণ গ্রেটার দ্যান অন। আচ্ছা, একবারে আমি লিখে দিলাম ভাগ হচ্ছে পৃথিবীর ত্বরণ। এখান থেকে লেখা যায় পৃথিবীর ত্বরণ। আচ্ছা, আপেলের ত্বরণ ভাগ পৃথিবীর ত্বরণ, এখানে যদি আমরা কেটে দিই, এফ কেটে দিলে উপরে এম যাবে, নিচে হচ্ছে আপেলের ভর। এটা হচ্ছে অনের চাইতে বড়। এই টার্মটা যদি অনের চাইতে বড় হয় তাহলে এই টার্মটা হচ্ছে অনের চাইতে বড় হবে। অনের চাইতে যদি বড় হয় তাহলে আমরা এই পাশে আপেলের ত্বরণ, ওই পাশে পৃথিবীর ত্বরণ নিয়ে যাই। তাহলে আপেলের ত্বরণটা বেশি, যার ত্বরণ বেশি হবে তার হচ্ছে কি হবে? বেগটা বেশি হবে, বা সে হচ্ছে আগে যাবে। এই কারণে যে একটি আপেল এবং একটি পৃথিবী, তাদের ভিতরে আপেলটা পৃথিবীর দিকে আসে, বাট পৃথিবী কিন্তু আপেলের দিকে যায় না। বা যে কোনো বস্তুই পৃথিবীর দিকে চলে, পৃথিবীর বিশাল ভরের কারণে তার হচ্ছে ত্বরণ কম হয়। আর পৃথিবীর চাইতে ক্ষুদ্র সব বস্তুই, প্রায় পৃথিবীর পৃষ্ঠের আশেপাশে সব বস্তুই তার হচ্ছে ভর পৃথিবীর চাইতে অনেক কম, তাহলে তাদের ত্বরণ বেশি, বিধায় সে গতিশীল হয়। এটা হচ্ছে এটার উত্তর। এটা 2 মার্কসের জন্য আসতে পারে পরীক্ষায়, 2 মার্কের জন্য ব্যাখ্যামূলক প্রশ্ন হতে পারে। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ, এরপর আমরা দেখবো হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণ সম্বন্ধে তোমাদের পড়া আছে এর আগে বা জানো এই বিষয়গুলো। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? আমরা বলতেছি যে নিউটনের দ্বিতীয় সূত্রে বলছিল যে কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর ত্বরণ হয়। কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে হচ্ছে বস্তুর কি হবে? ত্বরণ হবে। তাহলে অভিকর্ষ বল এক ধরনের হচ্ছে বল। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে কোন বস্তুর উপর যদি ত্বরণ সৃষ্টি হয় তাহলে সেটা বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আবার বলি যে আমরা নিউটনের বলবিদ্যায় পড়েছি যে কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে তার হচ্ছে ত্বরণ হয়। এফ সমান হচ্ছে আমরা এম এ পড়েছিলাম। তাহলে অভিকর্ষ বলও হচ্ছে এক ধরনের বল। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে যদি কোনো বস্তু ত্বরণ হয় তাহলে তাকে বলবো হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তোমরা এগুলা এটা শিখেছো। তাহলে অভিকর্ষ ত্বরণের আমরা কি দ্বারা প্রকাশ করি? অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার, ওখানে যেমন ত্বরণ বেগ বৃদ্ধির হার, সেটা আমরা এটা রেখা বরাবর দিছিলাম বা ভূপৃষ্ঠের উপর এক জায়গা থেকে আরেক জায়গা, কিন্তু এটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে যদি মুক্তভাবে পড়ে
তাহলে তার বেগ বৃদ্ধির হারকে হচ্ছে অভিকর্ষ ত্বরণ বলবো। আচ্ছা, এই অভিকর্ষ ত্বরণটা নিয়ে আমরা আজকে আমাদের পুরো ক্লাসটা অভিকর্ষ ত্বরণ নিয়ে ব্যাখ্যা করব। আচ্ছা, তাহলে অভিকর্ষ ত্বরণের একক কি? ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা দেখেছিলাম যে অভিকর্ষ ত্বরণ হচ্ছে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, আর হচ্ছে এটার মাত্রা সমীকরণ কি হবে? এল টি স্কয়ার, মিটার পার হচ্ছে সেকেন্ড স্কয়ার। আমরা এই ত্বরণের একক সম্বন্ধে আমরা জানি। এখন আমরা অভিকর্ষ ত্বরণের জাস্ট দেখো যে ত্বরণের কারণে প্রতিটা বস্তু একটা পৃথিবীর দিকে যখন আসবে অভিকর্ষ বলের টানে, তখন তার বেগ বৃদ্ধি প্রতি সেকেন্ডে কিন্তু তার বেগ বৃদ্ধি হবে। সেই বেগ বৃদ্ধি অভিকর্ষ ত্বরণের মানটা আমরা আচ্ছা বিভিন্ন ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়। আমরা দেখো যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে, একে আমরা জি দ্বারা প্রকাশ করি। এই জিনিসগুলো তোমরা পড়েছো। আচ্ছা, বস্তুর ওজনটা খেয়াল করো একটু, যে বস্তুর ওজন আমরা একটু বললাম। অভিকর্ষ কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে তাকে বস্তুর ওজন বলা হয়। আচ্ছা, ভর কি জানি? কোনো বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে আমরা বলি ভর। এই ডাস্টারের ভিতরে পদার্থের যে মোট পরিমাণ আছে তাকে আমরা ভর বলি। আচ্ছা, আর ওজন কি? কোনো বস্তুকে পৃথিবী যে তার বল দ্বারা কেন্দ্রের দিকে টানে তাকে তার বস্তুর ওজন বলা হয়। বস্তুর ওজন যদি জিরো হয়ে যায়, সরি জি এর মান যদি জিরো হয়ে যায়, ওজন সমান আমরা কি লিখতেছি? ডব্লিউ সমান হচ্ছে এম জি। এই জি যদি জিরো হয়ে যায়, ভর তো কনস্ট্যান্ট, ভর তো ধ্রুবক, জি যদি জিরো হয়ে যায়, অভিকর্ষ ত্বরণ যদি জিরো হয়ে যায়, তাহলে বস্তুর হচ্ছে ওজন শূন্য হয়ে যাবে। তাহলে কি হয়? যে বস্তুর ভর কনস্ট্যান্ট, ভর সবসময় থাকবে, কিন্তু অভিকর্ষ ত্বরণ জি এর মান যদি শূন্য হয়ে যায়, যেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান শূন্য হবে বা পৃথিবীর আকর্ষণ বলটা থাকবে না, আকর্ষণ বল না থাকলে তো বস্তুর ওজন থাকবে না, তখন বস্তুর ওজনকে আমরা শূন্য বলতে পারি। তাহলে বস্তুর ভর কোনো সময় শূন্য হতে পারে না, কিন্তু বস্তুর ওজন শূন্য হতে পারে। যেখানে পৃথিবীর আকর্ষণ বল থাকবে না, তখন পৃথিবীর আকর্ষণ বলকে বস্তুর ওজন বলা হচ্ছে। যেখানে পৃথিবীর আকর্ষণ বল থাকবে না, যেমন আমরা বলি স্যাটেলাইটে যখন মহাকাশে ঘুরতেছে, তখন ওখানে বস্তু নিজেকে ওজনহীন মনে করে, তার মানে পৃথিবীর আকর্ষণ বল ওখানে থাকবে না, তাহলে ওখানে বস্তুর ওজন হচ্ছে শূন্য হবে। আচ্ছা, তাহলে বস্তু ভর থাকতে পারে, ভর থাকবে, কিন্তু ওজন বস্তুর থাকতে পারে আবার নাও থাকতে পারে। ব্যাখ্যা করো। তাহলে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে ভর হচ্ছে, আমরা ভর কাকে বলে বললাম, ওজন কাকে বললাম, এবং হচ্ছে যে ওজন যেহেতু ডব্লিউ সমান এম জি, এম কনস্ট্যান্ট, জি যেহেতু অভিকর্ষ ত্বরণ যদি যেখানে শূন্য হবে, সেখানে অবশ্যই বস্তুর ওজনটা শূন্য হয়ে যাবে। তাহলে বস্তুর ভর থাকতে পারে, সবসময় বস্তুর ভর থাকবে, বাট ওজন কোনো কোনো জায়গায় ওজন নাও থাকতে পারে। আচ্ছা, এরপরে দেখো জি এর মানের মাত্রা সমীকরণ বললাম, তারপরে বস্তুর ওজন কাকে বলে, বিষয়গুলো দেখলাম। আচ্ছা, এখন আমরা নিউটন দ্বিতীয় সূত্র অনুসারে এফ সমান হচ্ছে আমরা এম এ বলি, এটাকে এই ভরটাকে আমরা বলি হচ্ছে জড়তা ভর। নিউটন দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি এম ভরের বস্তুর উপর, তাহলে তার ত্বরণ সৃষ্টি হবে, এবং সেটা হচ্ছে সেই বলের পরিমাণটা হচ্ছে এম এ। এই ভরটাকে বলা হচ্ছে জড়তা ভর বলা হয়। জড়তা যা কি ভরের পরিবর্তনকে, তার গতির পরিবর্তনকে বাধা দেয়। আমরা এটা নিউটনের বলবিদ্যা শিখেছিলাম। আচ্ছা, আবার অভিকর্ষ বলের প্রভাবে যখন আমরা বলি তখন হচ্ছে কি এম জি। অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে যখন পড়ে, তখন যে বস্তুর ওজন সেটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ভর। এটা হচ্ছে জড়তা ভর, জড়তা ভর, আর এটা হচ্ছে মহাকর্ষীয় ভর। খেয়াল রাখবে জড়তা ভরটা কি, যে আমরা যে কোনো একটা বস্তুকে যখন গতিশীল করতেছি, তখন বস্তুর উপর যদি এমবার বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, তাহলে ত্বরণ হচ্ছে, সেখানে যে ভরটা সেটা বলছে জড়তা ভর। আর মহাকর্ষীয় ভরটা কি, যখন কোনো বস্তু উপর থেকে যখন আমরা নিচে ছেড়ে দিচ্ছি, তখন সে কি হচ্ছে, তার জি এর মানের কারণে, জি পরিবর্তনের কারণে তার বেগ বৃদ্ধি হচ্ছে, সেখানে যে ভরটা সেটাকে বলছে মহাকর্ষীয় ভর বলা। এবং নিউটন দেখেছিলেন যে জড়তা ভর এবং মহাকর্ষীয় ভর, এই ভর দুটো হচ্ছে সমান। তাহলে খেয়াল করো, ওজন আমরা বললাম যে কোন বস্তুকে পৃথিবীর কেন্দ্রে আকৃষ্ট করে তাকে ওজন বা ভার বলে, এবং বস্তুর ভর ভার, ওজন আর ভার কিন্তু একই কথা। আর ভর, এই ভর আর ভার মনে রাখবা যে হচ্ছে ভর মানে হচ্ছে যে পদার্থের মোট পরিমাণ, বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে আমরা হচ্ছে ভর বলি। আচ্ছা, আর ওজনটা কি, ওজন হচ্ছে ওজন বা ভার, কোন বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে যে পরিমাণ বল দ্বারা তাকে বস্তুর ওজন বলা হয়। ওজন সমান হচ্ছে এমজি, এগুলো জাস্ট বললাম। আচ্ছা, এখন আমরা দেখব মহাকর্ষীয় দ্রবক ও অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক। মহাকর্ষীয় দ্রবক ও অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক। মহাকর্ষীয় দ্রবক আমরা গতদিন পড়েছিলাম
যে একক ভরের দুটি বস্তু একক দূরত্ব থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলছে মহাকর্ষীয় দ্রবক। এই মহাকর্ষীয় দ্রবক সার্বজনীন দ্রবক, সেটাকে বলা হয়েছিল। আর অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞা তোমরা জানো, অভিকর্ষীয় বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে, একে জি দ্বারা। অভিকর্ষজ ত্বরণকে ছোট হাতের জি দ্বারা আর মহাকর্ষীয় দ্রবককে বড় হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন আমরা দেখবো যে মহাকর্ষীয় দ্রবক ও অভিকর্ষজ ত্বরণের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা প্রতিপাদন করব। খেয়াল করো যে যদি আমরা এটাকে যদি আমরা পৃথিবী বলি, পৃথিবীর পৃষ্ঠে মনে করো এটা যদি কেন্দ্র হয়, এই কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর, এখানে একটা এম ভরের একটা বস্তু আছে, আর পৃথিবীর ভর হচ্ছে এম। পৃথিবীর ভর হচ্ছে এম, পৃথিবীর ভর হলো এম, আর এখানে এই ছোট এম ভরের একটা বস্তু আছে। কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। যদি আমরা ধরে নেই, তাহলে নিউটনের সূত্র অনুসারে যদি আমরা লিখি, আচ্ছা এখানে আমরা প্রথমে মহাকর্ষীয় বলটা কি কাজ করবে, এই বস্তুর উপর পৃথিবীর যে মহাকর্ষীয় বল এফ সমান আমরা কত লিখি, জি এম, এম ভাগ হচ্ছে আর স্কয়ার। এটা আমরা জানি যে এই বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল বা মহাকর্ষীয় বল আমরা সমীকরণ অনুসারে লিখতে পারি। আচ্ছা, দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখি, দ্বিতীয় সূত্র অনুসারে একবার লিখি, দ্বিতীয় সূত্র অনুসারে অভিকর্ষ বল সমান হচ্ছে এম জি, সরি হ্যাঁ, অভিকর্ষ বল সমান হচ্ছে বা বস্তুর ওজন সমান হচ্ছে এম জি। এম হচ্ছে অভিকর্ষ ভর আর হচ্ছে সরি মহাকর্ষীয় ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। নিউটন সূত্রে এফ সমান হচ্ছে এম জি বা এম এ আমরা যে লিখি সেটা। আচ্ছা, এখান থেকে আমরা যদি এম জি সমান লিখি, এফ সমান এই সমীকরণ আর এফ সমান এই সমীকরণ তাহলে হয়, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। আচ্ছা, সমান হচ্ছে এটা কিন্তু বস্তুর ভর, জি এম এম ভাগ হচ্ছে আর স্কয়ার। মহাকর্ষ বল আমরা এই সমীকরণ লিখতে পারি, আবার হচ্ছে দ্বিতীয় সূত্র অনুসারে, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা এই সমীকরণ লিখতে পারি। তাহলে দুই এফকে যদি আমরা সমান করি তাহলে আমরা ওই সমীকরণটা লিখতে পারি। আচ্ছা, সোজা জিনিস, এগুলো খুবই সোজা জিনিস। এখন এই এম আর এম যদি আমরা কেটে দেই, তাহলে জি সমান পাচ্ছি হচ্ছে কত, জি এম সরি এম ভাগ হচ্ছে আর স্কয়ার। তাহলে মহাকর্ষ ধ্রুবকের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক হচ্ছে জি সমান হচ্ছে জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার। এই জি এম এটা কি, এটা হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর, আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটা দিয়ে আমাদের অঙ্ক লাগবে। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ, আচ্ছা এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। খেয়াল করো যে এই অভিকর্ষ ত্বরণ কার উপর নির্ভর করতেছে, বস্তুর ভরের উপর কিন্তু নির্ভর করতেছে না, বস্তুর ভর কিন্তু দুই পাশে কেটে গেছে। তাহলে অভিকর্ষ ত্বরণ একটা বস্তু যখন উপর থেকে পড়বে তখন এই অভিকর্ষ ত্বরণের মানটা বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে যেহেতু ভরের উপর নির্ভর করে না, তাহলে সকল বস্তু, বাতাসের বাধা যদি না থাকে, তাহলে সকল বস্তু যে বেগ বৃদ্ধির হার 9.8 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধির হারটা হচ্ছে, তাহলে সকল বস্তুর ক্ষেত্রেই সমান হবে, প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে তাহলে সমান হবে। যেহেতু ওই বস্তুর একটা ভারী বস্তু একটা হালকা বস্তু বেগ বৃদ্ধির হারটা যে 9.8 মিটার পার সেকেন্ড হবে, যদি বাতাসের বাধা না থাকতো, তাহলে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে তার হচ্ছে বেগটা কিন্তু একই সময় সে মাটিতে পড়তো। যে পতনশীল গ্যালিলিওর যে পড়ন্ত বস্তুর সূত্র, সেখানে সেদিন বলেছিলাম যে যদি বাতাসের বাধা যদি না থাকে, তাহলে সকল বস্তু সকল সময়ে একই মানে বিভিন্ন ভরের বস্তু একই সময় মাটিতে পড়বে, একই স্থান থেকে একই সময় মাটিতে পড়বে। তার কারণ হলো যে এখানে যে ওই বস্তুর ভরের উপর নির্ভর করে না। আচ্ছা, এখন খেয়াল করো যে জি সমান হচ্ছে জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার। তাহলে এখানে দেখো বস্তুর ভরের উপর যদি নির্ভর, কার উপর নির্ভর করছে, পৃথিবীর ভরের উপর নির্ভর করতেছে। আচ্ছা, পৃথিবীর ভর তো কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক জি কনস্ট্যান্ট। তাহলে কার উপর নির্ভর করতেছে, ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে, পৃথিবীর ব্যাসার্ধের উপরে নির্ভর করতেছে আর এর মান। তাহলে এটাকে যদি আমরা একটু গ্রাফিক্যালি দেখাতে চাই, তাহলে দেখো পৃথিবী যেহেতু সুষম গোলক না, বিভিন্ন জায়গায় তার ব্যাসার্ধ কম বেশি আছে, তাহলে আর এর মানটাও কম বেশি আছে। এই আর এর মানের কম বেশির উপর করেই জি এর মান হচ্ছে নির্ভর করে। তাহলে কার উপর নির্ভর করতেছে, আর এর উপর। তাহলে আর হচ্ছে
স্বাধীন রাশি আর জি হচ্ছে অধীন রাশি। তাহলে এই পাশে যদি আমরা একটি গ্রাফ করি তাহলে দেখো যত দূরত্ব বাড়বে জি এর মানটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর এর সাথে জি এর, তাহলে দূরত্ব বাড়তে গেলে জি কমতে থাকবে, আর বাড়লে জি কমবে। তাহলে আমরা এখানে লিখতে গ্রাফটা এরকম লিখি যে আর বাড়লে হচ্ছে জি কমতে থাকবে, আর এর মান যত বাড়বে জি এর মান তত হচ্ছে কমতে থাকবে, যদি আমরা গ্রাফিক্যালি জি এবং আর এর মান দেখাই। তাহলে খেয়াল করো এখানে যে এখানে জিটা হচ্ছে কি বস্তুর ভরের উপর নির্ভর করতেছে না, কিন্তু দূরত্বের উপর নির্ভর করতেছে। তাহলে অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে বস্তু নির্ভরশীল না হলেও এটা কিন্তু স্থানের উপর নির্ভরশীল। বলতে পারে যে অভিকর্ষ ত্বরণ জি বস্তুর ভর নির্ভরশীল নয়, কিন্তু বস্তু স্থানের উপর নির্ভরশীল, বা বস্তু ভর নিরপেক্ষ কিন্তু স্থানের উপর নির্ভরশীল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা সমীকরণটা দিয়ে এটা পৃথিবীর ভর ব্যাসার্ধ কি এবং এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু পৃথিবীর ভর কনস্ট্যান্ট তাহলে আমরা জি এর সাথে আর যে সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আর এর মান যদি বাড়ে জি এর মান কমবে, জি এর মান আর এর মান যদি বাড়ে তাহলে জি এর মান হচ্ছে কমবে, আর এর মান যদি কমে তাহলে জি এর মান হচ্ছে বাড়বে। তাহলে পৃথিবীর যেহেতু বিভিন্ন স্থানে আর এর ব্যাসার্ধ কম বেশি আছে, বা সুষম যেহেতু পৃথিবীর সুষম গোলক না, কোনো জায়গায় ব্যাসার্ধ কম কোনো জায়গায় বেশি, তাহলে জি এর মানটা হচ্ছে বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নির্ভরশীল। 2 মার্কের প্রশ্ন দিতে আসতে পারে। আচ্ছা খেয়াল করে এখন তাহলে আমরা এই অভিকর্ষ ত্বরণের মধ্যে আমরা সম্পর্কটা দেখলাম। এখন বিভিন্ন গ্রহে খেয়াল করো যে বিভিন্ন গ্রহে জি এর মান, বিভিন্ন গ্রহে জি এর মান মানে হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি যে গ্রহগুলো আছে সেখানে জি এর মানটা হচ্ছে বিভিন্ন রকম হবে। কেন বিভিন্ন রকম হবে? যে আমরা পৃথিবীর ব্যাসার্ধ আর কার উপর নির্ভর, জি এর মান কার উপর নির্ভর করতেছে? জি এবং হচ্ছে এম এর উপর। তাহলে সেই গ্রহের ভরের উপর নির্ভর করবে। তখন জি এর মান সব জায়গাতে একরকম হবে না, অন্য গ্রহে জি এর মান পরিবর্তন হবে। কি কারণে পরিবর্তন হবে? যে পৃথিবীর ভর চেঞ্জ হবে, সেখানে তার ব্যাসার্ধ চেঞ্জ হবে। তাহলে মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এই গ্রহগুলোতে জি এর মানের পরিবর্তন হবে তার ভর এবং হচ্ছে ওই গ্রহের ভর এবং হচ্ছে তার ব্যাসার্ধের উপরে। তাহলে বিভিন্ন গ্রহে জি এর মানের পরিবর্তন, এগুলো হয়তো প্রশ্ন দিতে পারে যে অমুক গ্রহে জি এর মান ছিল এত, ওই গ্রহে কত হবে, তখন আমরা এখান থেকে আমরা বলতে পারি। বা দিমাগের প্রশ্ন দিলে যে বিভিন্ন গ্রহে জি এর মান বিভিন্ন ব্যাখ্যা করো, তখন আমরা এই সমীকরণটা দিয়ে আমরা কথাগুলো বলবো। আচ্ছা এরপরে খেয়াল করো পৃথিবীর ভর ও গড় ঘনত্ব। পৃথিবীর ভর এবং গড় ঘনত্বটা আমরা একটু দেখি যে কোন সমীকরণের মাধ্যমে আমরা পৃথিবীর ভর এবং ঘনত্ব নির্ণয় করব। খেয়াল করো যে পৃথিবীর ভর কত, আমরা এই সমীকরণ থেকে জানলাম যে অভিকর্ষ ত্বরণ জি এর সাথে সম্পর্ক হলো জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার। এখান থেকে যদি পৃথিবীর ভর আমরা নিয়ে আসি, এম সমান হচ্ছে কত হবে? জি আর স্কয়ার ভাগ হচ্ছে জি। এখানে আমরা বসে দেই 9.80 গুণন আর এর মান 6.4 গুণন 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 গুণন 10 টু দি পাওয়ার 6 মিটার, তার পরিষ্কার। আর জি এর মান আমরা জানি, আর এই মহাকর্ষ ধ্রুবকের মান কত আমরা জানি 6.67 গুণন 10 টু দি পাওয়ার 11। এটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এখান থেকে মান পাবো হচ্ছে এটা নিউটন মিটার পার কেজি স্কয়ার। কতদিন দেখেছিলাম মহাকর্ষ ধ্রুবক জি এর মান। আচ্ছা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাবো সেটা হলো 6 গুণন 10 টু দি পাওয়ার 24 কেজি। এটা মাইনাস আছে 10 টু দি মাইনাস 11। তাহলে এখানে আবার ক্যালকুলেশন না সরি প্লাস, ঠিক আছে হ্যাঁ। আচ্ছা তাহলে পৃথিবীর ভর আমরা 6 গুণন 10 টু দি পাওয়ার 24 কেজি আমরা বের করতে পারি কোন সূত্র দিয়ে? ওই যে জি এবং হচ্ছে ক্যাপিটাল জি এবং স্মল জি এর মধ্যে সম্পর্ক, ওই সম্পর্ক থেকে আমরা বের করতে পারি। আচ্ছা এবার হচ্ছে ঘনত্ব। ঘনত্ব যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারি ঘনত্ব। ঘনত্ব যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে খেয়াল করো যে আমরা ভর সমান জানি কি আয়তন গুণন ঘনত্ব। ভর সমান হচ্ছে আমরা জানি আয়তন গুণন হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্ব সমান আমরা পাবো কত? এখানে আমরা জানি ভর সমান হচ্ছে আয়তন গুণন ঘনত্ব। তাহলে ঘনত্ব সমান পাবো হচ্ছে ভর ভাগ আয়তন।
ভর ভাগ হচ্ছে আয়তন। এটা যদি আমরা ভরের করি বসাই, তাহলে জি আর স্কয়ার, খেয়াল করো, জি আর স্কয়ার ভাগ হচ্ছে জি, আর আয়তন, পৃথিবীর আয়তন কত হবে, 4 পাই 4/3 পাই আর কিউব। খেয়াল করো, এখান থেকে আমরা এম এর মান বসালাম আর হচ্ছে ভি এর মান, পৃথিবীর আয়তন 4/3 পাই আর কিউব। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করা হয় তাহলে আসবে হচ্ছে 3g 4 পাই আর জি রো এর মান। দেখো, শুধু জাস্ট মান বসিয়ে দিব, 3g 4 পাই জি আর, আচ্ছা আর জি। এখন এগুলোর মান আমাদের জানা আছে, জি এর মান জানা আছে, আর এর মান জানা আছে, ক্যাপিটাল জি জানা আছে, পাই জানা আছে। এগুলোর মান আছে 5.5 গুণন 10⁻³ মিটার কিউব পার মিটার কিউব, এরকম একটা মান পাবা। তাহলে এই সমীকরণের মাধ্যমে আমরা ঘনত্ব নির্ণয় করি। তাহলে পৃথিবীর ভর এবং ঘনত্ব আমরা এই সমীকরণ দুটোর মাধ্যমে, যে কোনো অঙ্কে যদি লাগে, আমরা হচ্ছে এই দুটো সমীকরণ দুটো তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো, পৃথিবীর ভর এবং ঘনত্ব এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণের মধ্যে, অভিকর্ষ ত্বরণ সম্বন্ধে আমরা কিছু জানলাম। অভিকর্ষ ত্বরণ সম্বন্ধে আরো জানবো, যে অভিকর্ষ ত্বরণের বিভিন্ন জায়গায় অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে পরিবর্তন হয়ে যায়। এই বিষয়গুলো আমরা পরে আবার জানবো। আমরা জাস্ট একটা অঙ্ক দেখে নেই। অঙ্কটা হচ্ছে, দেখো খেয়াল করো, যে অঙ্কটা খেয়াল করো, যে ভূপৃষ্ঠে কোন লোকের ওজন, ভূপৃষ্ঠে মানে আমাদের পৃথিবী পৃষ্ঠে কোন লোকের ওজন 648 নিউটন হলে তিনি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবেন। আমরা জানি ভর হচ্ছে ধ্রুবক, ভর সকল জায়গাতে সমান, কিন্তু ওজনের পরিবর্তন, জি এর মানের পরিবর্তনের কারণে ওজনের পরিবর্তন হবে। আচ্ছা, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও হচ্ছে 4 গুণ। আচ্ছা, খেয়াল করো, যে ভূপৃষ্ঠে কোন লোকের ওজন যদি এত হয়, তাহলে তিনি যদি চাঁদে যায় তাহলে কত ওজন হারাবেন। ভর কিন্তু দুজনের ঠিকই থাকবে, চাঁদে থাক আর ওই পৃথিবীতে থাক, যে কোনো জায়গায় থাক, ভর একই থাকবে, বাট ওজন কিন্তু হারাবে, মানে ওজনের কম বেশি হবে। তাহলে আমরা যে কোনো অঙ্ক করতে গেলে আমরা জানি, প্রথমেই আমরা হচ্ছে ডান পাশে লিখে নিব যে কি উপাত্তগুলো কি দেওয়া আছে, উপাত্তগুলো কি দেওয়া আছে, সেই উপাত্তগুলোর উপর নির্ভর করে আমরা কোন সূত্রে বসবে সেটা, তারপরে আমরা ওই সূত্রে বসে তারপর অঙ্ক করি। আচ্ছা, দেখো, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের এত গুণ ও এত গুণ। তাহলে চাঁদের ভরটাকে ধরে নিতে হবে, চাঁদের ভর ও ব্যাসার্ধের এত গুণ। তাহলে আগে চাঁদেরটা ধরে নেই, তারপরে তাহলে পৃথিবীরটা ধরবো। আচ্ছা, চাঁদের ভর যদি আমরা বলতে চাই, এখানে চাঁদের ভরকে আমরা মুন এম দ্বারা প্রকাশ করতেছি। আচ্ছা, এটার মান ধরে নিলাম হচ্ছে এম। আচ্ছা, এটা চাঁদের ভর। আর চাঁদের ব্যাসার্ধ কত? আচ্ছা, চাঁদের ব্যাসার্ধ ধরে নিলাম, চাঁদের ব্যাসার্ধ আর হচ্ছে এম সমান হচ্ছে ধরে নেওয়া হচ্ছে আর। আচ্ছা, এটা ধরেন, আচ্ছা ছোট হাতের এম দিয়ে ধরি বা বড় হাতের এম দিয়ে ধরি, ধরলেই হলো। আচ্ছা, গেল। তাহলে এটা হচ্ছে চাঁদের ভর আর হচ্ছে চাঁদের ব্যাসার্ধ। এবার হচ্ছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ থাকবে চাঁদের ভর এবং ব্যাসার্ধের এত গুণ। তাহলে পৃথিবীর ভর কত হবে? পৃথিবীর ভর হচ্ছে ওই সূত্র থেকেই, পৃথিবীর ভর হচ্ছে কত গুণ বলছে? 81 গুণ। আচ্ছা, তাহলে 81 এম হবে। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ কত হবে? 4 গুণ, ব্যাসার্ধের 4 গুণ। এই তথ্যগুলো শুধু দেওয়া আছে, পৃথিবীর ভর এবং হচ্ছে তার ব্যাসার্ধ, চাঁদের ভর এবং ব্যাসার্ধ, এই তথ্যটুকু দেওয়া আছে। তাহলে আমরা এখন ওজন কতটুকু হারাবেন, মানে কতটুকু ছিল আর কতটুকু হচ্ছে হারাবেন, এটা হচ্ছে বের করতে হবে। আচ্ছা, খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি এখানে চাঁদে ওজনটা কত হবে? ওজন হচ্ছে ডব্লিউ এম সমান হচ্ছে এম জি, বস্তুর ওজন। বস্তুর ওজন হচ্ছে চাঁদে কত হবে? চাঁদে কত হবে? এটা। তাহলে এখানে চাঁদে যদি হয় তাহলে এখানে হচ্ছে এম হবে। আচ্ছা, ভূপৃষ্ঠে কত হবে? ভূপৃষ্ঠে ওজন, এটা সমান আমরা কত লিখবো? ওই বস্তুর ওজন জি ই, এটা লিখতে পারি, এটা লেখা যায়। আবার চাঁদে, চাঁদে অভিকর্ষ ত্বরণ জি, চাঁদে যদি লিখি তাহলে আমরা এটা লিখতে পারি। খেয়াল করো, চাঁদে যদি আমরা এর দ্বারা বের করলাম, চাঁদে ওজন কত? ওজন সমান এমজি। যদি ওজন হারানোর কথা বলা আছে তাহলে আমরা ওজনের সূত্র লিখবো, আর হচ্ছে ভূপৃষ্ঠে ওজন লিখবো ওই ব্যক্তির। আচ্ছা, এবং চাঁদে অভিকর্ষ ত্বরণটা কত হবে? চাঁদে অভিকর্ষ ত্বরণটা খেয়াল করো, আমরা জানি জি এম
আচ্ছা এম কার এম, চাঁদের এম, ভাগ হচ্ছে আর স্কয়ার, আর সরি আর স্কয়ার কার আর, চাঁদের আর, চাঁদের আর মানে এখানে হচ্ছে মুন হবে। খেয়াল করো এটা। আবার ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি সমান কত হবে? জি এম ই ভাগ হচ্ছে আর ই স্কয়ার। খেয়াল করো এটা। আচ্ছা এখন যদি আমরা এই যে সমীকরণ ধরো 1 নাম্বার দিলাম আর এটা হচ্ছে 2 নাম্বার দিলাম, যদি আমরা 1 ভাগ যদি 2 করি, এখানে দেই 1 ভাগ হচ্ছে 2, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ভাগ হচ্ছে ডব্লিউ সমান হচ্ছে এম এম কাটা যাবে, আমরা যদি ভাগ করি তাহলে একবার লিখতে পারি জি এম ভাগ হচ্ছে জিই। আচ্ছা জি এম ভাগ জি, তাহলে আমরা এই দুটোকে লিখতে পারি এখান থেকে, এই দুটোর মান দেখো জি এম ভাগ এই দুটো যদি ভাগ করি তাহলে জি এম ভাগ জি পাওয়া যাবে, তাহলে এই দুটো ভাগ বসে দিব। ঠিক আছে না? চাঁদের ভর সরি চাঁদের ওজন আর হচ্ছে চাঁদের লোকের ওজন এবং ভূপৃষ্ঠ লোকের ওজন আমরা সমীকরণে বসালাম, ওই লোকের ভর হচ্ছে এম। আচ্ছা তো অভিকর্ষ ত্বরণ বসালাম, আর চাঁদের অভিকর্ষ ত্বরণ আর ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ আর বসালাম। এখন এই দুটো যদি আমরা ভাগ করি 1 ও 2 সমীকরণ, তাহলে আমরা এরকম সমীকরণ পাবো। আচ্ছা এখানে তাহলে থাকছে জিএম ভাগ জিই, এই সমীকরণ দুটো যদি ভাগ করি তাহলে জিএম ভাগ হচ্ছে জিই পাবো। আচ্ছা এখান থেকে যদি আমরা মান যদি বসে দেই, এই মানগুলো যদি বসে দেই, তাহলে দেখো উপরে থাকবে কত? জিএমটা আছে উপরে, তাহলে এখানে লিখবো হচ্ছে জিএম এম ভাগ হচ্ছে আর এম স্কয়ার, আর নিচে হলো কত? জিএম ই ভাগ হচ্ছে আর ই স্কয়ার, সমান আমরা এটা লিখতে পারি। আচ্ছা এখন এটা মুছে দেই, এটা আমরা মুছে দেই। কোথায় ওজন বের করতে হবে? চাঁদের ওজন বের করতে হবে, তাহলে আমরা পৃথিবীর ওজনটাকে ওই পাশে নিয়ে চলে যাই। আচ্ছা আচ্ছা এখানে পৃথিবীর ওজনটা দেওয়া আছে, দেখো ডব্লিউ ই সমান দেওয়া আছে কত? 648, 6 4 8 এত নিউটন, এই ওজনটা দেওয়া আছে। আচ্ছা এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, খেয়াল করো, তাহলে এখান থেকে এই জি জি কাটা যাবে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখবো হচ্ছে ডব্লিউ এম ভাগ হচ্ছে ডব্লিউ ই সমান, এখান থেকে দেখো যদি আমরা এটাকে তুলে দেই তাহলে এম এম ভাগ হচ্ছে আর এম স্কয়ার গুণন হবে এখানে আর ই স্কয়ার ভাগ হলো, আর এটা উপরে চলে যাবে এম ই। আচ্ছা মুছে দেই এটা, শুধু আমরা জাস্ট ক্যালকুলেশন করে নিয়ে গেলাম। এখন খেয়াল করো এখানে আমরা শুধু এটা লিখবো, সোজা অঙ্ক একেবারে সোজা, ওখান থেকে শুধু ক্যালকুলেশন করে নিয়ে আসলাম। আচ্ছা এখানে খেয়াল করো, এখানে এম এম এর মান কত? এখানে এম, নিচে আর এম এর মান কত? আর এম এর মান হচ্ছে আর এম, আর এম এর মান হচ্ছে আর স্কয়ার। আচ্ছা গুণন আমরা এখানে আর এর মান কত? আর এর মান দেওয়া আছে হচ্ছে 4r স্কয়ার। আচ্ছা আর এম এর মান হচ্ছে 81 এম। আচ্ছা গুণন আমরা এখানে লিখতে পারি হলো ডব্লিউ ই মান হচ্ছে 6 4 8 এত নিউটন। এটাকে একবার ওই পাশে নিয়ে চলে গেলাম, ডব্লিউ ই মানে পৃথিবীর ওজনটাকে আমরা একবারে ওইদিকে নিয়ে গেলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে এম এম কাটা যাবে, এখানে হচ্ছে আর স্কয়ার, এর ভিতরে আর স্কয়ার, তাহলে এখানে থাকবে 16 গুণন হচ্ছে 6 4 8 গুণন হচ্ছে 81। এখন যদি আমরা এটাকে কেটে দেই তাহলে হচ্ছে হবে 8 দিয়ে যদি কাটি এটাকে 8 আর 8 8 64 হয়ে যাবে, তাহলে হচ্ছে 100 128 এত নিউটন। তাহলে সে কতটুকু ওজন অনুভব করবে? এই ওজনটা অনুভব করবে। তাহলে ভূপৃষ্ঠে ওজন কত ছিল? 648 নিউটন, আর চাঁদে সে ওজন অনুভব করবে 128 নিউটন। তাহলে ওজন হারাবে কতটুকু? তাহলে আমরা লিখতে পারি হারানো ওজন আমরা লিখবো, আচ্ছা হারানো ওজন ডব্লিউ সমান হচ্ছে ডব্লিউ ই মাইনাস হচ্ছে ডব্লিউ এম সমান হচ্ছে 648 বিয়োগ হচ্ছে 128 সমান হচ্ছে 520 এত নিউটন।
এটা হচ্ছে উত্তর, 520 নিউটন সে ওজন হারাবে। পৃথিবী থেকে চাঁদে গেলে ওই ব্যক্তিটা 520 নিউটন ওজন হারাবে। এটা হচ্ছে অঙ্কের উত্তর। তোমরা শুধু আমি সূত্র ব্যবহার করেছি এবং ক্যালকুলেশন করেছি, দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এরপর দেখো অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন হয়। সৃজনশীল প্রশ্ন এই অভিকর্ষ ত্বরণ জি এর যে পরিবর্তন, এখান থেকে কিছু সৃজনশীল প্রশ্ন হয়। এই চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তনটা কি কি কারণে হয়, এবং এখান থেকে যে আমরা সমীকরণগুলো পাবো সেই সমীকরণগুলো ব্যবহার করে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারবো। তাহলে আমরা দেখি অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন কি কি কারণে হয়। অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন, দেখো তিনটা কারণ আমি লিখছি ওখানে। পৃথিবীর আকৃতির জন্য, উচ্চতার জন্য এবং হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের জন্য। পৃথিবীর আকৃতির জন্য মানে পৃথিবীটা কিন্তু সুষম গোলক না, পৃথিবীর আকৃতিটা একটু কি কমলা লেবুর মতো, সাইডে একটু কি চ্যাপ্টা এবং উপরের দিকে একটু মানে উপর নিচে কি হয় কম আছে এবং সাইডে একটু বেশি আছে, তাই না? কমলা লেবুর মতো জাস্ট, একবারে গোলক না বা গোল না, একবার পুরাটা গোল না। তাহলে এই পৃথিবীর আকৃতির জন্য জি এর মানের কিছুটা পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে? যে আমরা দেখলাম জি সমান হচ্ছে জি এম ভাগ আর স্কয়ার, আর এর উপর নির্ভর করবে জি এর মান। এটা একটা উচ্চতার জন্য, উচ্চতা মানে ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে বা নিচে গেলে এই উপর নিচের কারণে জি এর মানের পরিবর্তন হয়। আবার আরেকটা কি হয় যে পৃথিবীর ঘূর্ণন, পৃথিবী যে ঘুরতেছে এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় জি এর মানের পরিবর্তন হয়। আমরা প্রথমে দেখবো যে পৃথিবীর আকৃতির জন্য জি এর মানের পরিবর্তনটা কিভাবে হচ্ছে। খেয়াল করো ছবিতে দেখো, এই যে একটা পৃথিবী রেখেছি আমি, আমরা দেখো যে ডিম্বাকৃতির, ডিমের মতো বিসিবি অঞ্চল দেখানো হয়েছে, যে বিসিবি অঞ্চল বা ইকুয়েটর যেটা বলতেছি আমরা, এই বিসিবি অঞ্চলে তার ব্যাসার্ধ কিন্তু বেশি। আবার মেরু অঞ্চল দেখো, মেরু অঞ্চলে তার ব্যাসার্ধ কিন্তু কম। উত্তর মেরু দক্ষিণ মেরু আমরা যে বলি, সেই মেরু অঞ্চলে তার ব্যাসার্ধ হচ্ছে কম। তাহলে জি এর মান পরিবর্তন হচ্ছে কার উপর নির্ভর করতেছে? যে তার ব্যাসার্ধের উপরে, আর এর মানের উপর নির্ভর করে। যেহেতু আর এর মানের উপর নির্ভর করে, তাহলে অবশ্যই সব জায়গাতে জি এর মানের পরিবর্তন মানে একরকম হবে না। যেহেতু জি সমান হচ্ছে জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার, তাহলে ওইখানে দেখো পৃথিবীর কেন্দ্র, আমরা মিডিলটাকে যদি ওখানে দেখো, ওটা যদি মিডিলটাকে যদি আমরা পৃথিবীর কেন্দ্র বলি এবং মেরু অঞ্চল বিসিবি অঞ্চল, তাহলে কেন্দ্র থেকে যে মিডিলটা তো বুঝতে পারছো যে দুই দাগের মধ্যখানে যেটা সেটা মিডিল, তাহলে ওখান থেকে যদি তোমার বিসিবি অঞ্চলের দিকে যায়, এদিকে ব্যাসার্ধ তার বেশি, তাহলে ব্যাসার্ধ বেশি মানে আর এর মান বেশি, আর আর এর মান যদি বেশি হয় তাহলে কি হবে? জি এর মান কমে যাবে, আর এর মান বেশি জি এর মান কম। আবার মেরু অঞ্চলের দিকে দেখো, মেরু অঞ্চলের দিকে কি হচ্ছে? আর এর মান কম, জি এর মান বেশি। এভাবে যা ক্যালকুলেশন করে বলা হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 গুণন 10⁶ মিটার পৃথিবীর ব্যাসার্ধ, গড় ব্যাসার্ধ বলা হচ্ছে। তাহলে এখানে দেখো যে এই মেরু অঞ্চল থেকে বিসিবি অঞ্চলের দিকে পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 22 কিলোমিটার বেশি আছে। মেরু অঞ্চল থেকে বিসিবি অঞ্চলের দিকে পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 22 কিলোমিটার বেশি আছে। খেয়াল করো এটা হচ্ছে তোমার ইকুয়েটর, আর ওটা হচ্ছে পোল। তাহলে এটা হচ্ছে নিরীক্ষ অঞ্চল আর এটা হচ্ছে মেরু অঞ্চল। আচ্ছা, তো খেয়াল করো যে এখান থেকে বলা হচ্ছে যে এই যে ব্যাসটা আছে আর এই ব্যাসের মধ্যে এই ব্যাসটা হচ্ছে 22 কিলোমিটার বেশি আছে বিসিবি অঞ্চলের দিকে। ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা 22 কিলোমিটার মানে প্রায় 44 কিলোমিটার এটা বেশি আছে। এই যে ব্যাস আর এই ব্যাসটা হচ্ছে এই ব্যাসের সাথে 44 কিলোমিটার, প্রায় 44 কিলোমিটার বেশি। তাহলে ব্যাসার্ধটা এদিকে কত বেশি আছে? এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধটা প্রায় 22 কিলোমিটার বেশি আছে নিরীক্ষ অঞ্চলের দিকে। আর জি এর মান যেহেতু নির্ভর করে বললাম, জি সমান হচ্ছে জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার, আর এর উপর যেহেতু নির্ভর করতেছে, তাহলে এইদিকে তার মান, আর এর মান যেহেতু বেশি, জি এর মান হচ্ছে কম হবে। তাহলে এই মানটা দেওয়া আছে, দেখো জি এর মানটা হচ্ছে এই অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78।
7.8 আরো কিছু আছে, যা হোক মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অঞ্চলে জি এর মান সর্বোচ্চ, এখানে যদি মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এটুকুর ভিতরে আছে, তাহলে নিরীক্ষ অঞ্চল থেকে যতই তুমি মেরু অঞ্চলের দিকে যাবা জি এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে। এই অঞ্চলে সবচেয়ে কম, তাহলে এখান থেকে যতই মেরু অঞ্চলের দিকে যাবা জি এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে। সর্বোচ্চ হচ্ছে মেরু অঞ্চলে, এখানে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি বললাম যে নিরীক্ষ অঞ্চলে সবচেয়ে কম আর মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। তাহলে নিরীক্ষ অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে জি এর মান বাড়তে থাকে। খেয়াল করো, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি কেন? এই তার ব্যাসার্ধের কারণে বা পৃথিবীর আকৃতির কারণে। আর আমাদের এই কোণটা যদি ধরো 45 ডিগ্রি অক্ষাংশ হয়, এখানে জি এর মানটাকে আমরা 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার নেই। 9.8 সামথিং আছে, যাও তো 9.81 এই মানটাকে আমরা স্ট্যান্ডার্ড মান ধরে বলছি। সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে একটা আদর্শ মান ধরা হয়, জি এর আদর্শ মান কত নিব, তাহলে সেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে, এটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশ, যে মানটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে আদর্শ মান বলা হয়, সেটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর ক্রান্তীয় অঞ্চলে, ক্রান্তি মানে 22 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটা হচ্ছে, এই মানগুলো বিভিন্ন মান আছে, 9.78 915 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি এই দিক থেকে যত যাবা ব্যাসার্ধ হচ্ছে কমতে থাকবে, ব্যাসার্ধ যত কমতে থাকবে জি এর মান হচ্ছে বাড়তে থাকবে। তাহলে 22 ডিগ্রিতে কত, তারপরে আদর্শ মান কত ধরা হয়? 45 ডিগ্রি অক্ষাংশে আদর্শ মান ধরা, সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে আদর্শ মান ধরা হয়। তাহলে দেখো এখানে মানগুলো দেওয়া আছে বিভিন্ন জায়গায়, মানগুলো দেওয়া আছে। তার কারণ হলো যে আর গ্রেটার দেন হচ্ছে আর পোল, তাহলে জি পোল গ্রেটার দেন হচ্ছে আর জি ইকুয়েটর। তাহলে আর এর মান যেহেতু ওই সমীকরণ থেকে খেয়াল করো, আর এর মান যেহেতু ইকুয়েটরে বেশি পোলের চেয়ে, তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে পোলে জি এর মান বেশি ইকুয়েটরের চেয়ে, এখান থেকে আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে নিশ্চয় বুঝেছে যে পৃথিবীর আকৃতির কারণে জি এর মানের কম বেশি হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো ভূপৃষ্ঠ থেকে। আমরা এখন চিন্তা করবো যে ওটা পৃথিবীর আকৃতির কারণে গেল, এবার আমরা দেখবো যে হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে বা ভূপৃষ্ঠ থেকে ভিতরের দিকে জি এর মানটা কেমন হবে। এই জিনিসগুলো তোমরা যদিও পড়েছো, এবং এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন হয়, খেয়াল করো। ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে জি এর মান। আচ্ছা, এখন দেখো যদি এটাকে বলছি হচ্ছে, ধরলাম হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এখান থেকে ধরো জি এর মান হচ্ছে, এখানে একটা বস্তু আছে এম ভরের একটা বস্তু আছে, এখান থেকে ধরে নিলাম হচ্ছে এই দূরত্ব, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এটা, এই দূরত্বে জি এর মানটা কেমন হবে, অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে কেমন হবে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে। আচ্ছা, এখন আমরা জানি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কত। ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ আমরা জানি জি সমান হচ্ছে জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার। পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর ভর হচ্ছে এম। তাহলে এটা এক নম্বর সমীকরণ। ভূপৃষ্ঠে আমি যদি গোড়াটা আট করি, গোটাটা আট করি, তাহলে এটা হচ্ছে আর পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতার উপরে এক বস্তু আছে। আচ্ছা, তাহলে ভূপৃষ্ঠে আবার জি এর মান কত জানি, ভূপৃষ্ঠে জি সমান হচ্ছে জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার। আচ্ছা, এবং এইচ উচ্চতায় মানটা কত হবে, অভিকর্ষ ত্বরণ কত হবে, জি এইচ দ্বারা যদি প্রকাশ করি, তাহলে জি এম ভাগ হচ্ছে আর প্লাস এইচ স্কয়ার। খেয়াল করো যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ মান আমরা জানি সমীকরণ,
আর এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত হবে, জিএম পৃথিবীর ভরতে থাকবে এবং হচ্ছে কত উচ্চতায়, আর প্লাস এইচ, এটুকু হচ্ছে আর এটুকু হচ্ছে এইচ। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা খেয়াল করো, এখন দুই ভাগকে যদি আমরা দুই ভাগ যদি এক করি আমরা, তাহলে এটা মুছে দেই। সমীকরণ থেকে দেখো 2 ভাগ হচ্ছে 1, তাহলে এখান থেকে সমান আমরা লিখতে পারি জিএম ভাগ হচ্ছে আর প্লাস এইচ স্কয়ার, নিচে হচ্ছে জিএম ভাগ হচ্ছে আর স্কয়ার। এই সমীকরণটা আমরা লিখতে পারি। খেয়াল করো যে এইচ উচ্চতা ভূপৃষ্ঠে জি এর মান আর এইচ উচ্চতা জি এর মান দুটোকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এই সমীকরণ পাই। এগুলো আমরা মুছে দেওয়ার দরকার নাই এগুলোর। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই জিএম জিএম কাটা যাবে, এখান থেকে থাকবে হলো, এই সমীকরণ থেকে থাকবে হলো জিএইচ সমান হচ্ছে এই আর স্কয়ার উপরে চলে যাবে, আর এখানে আর প্লাস এইচ নিচে গুণন হচ্ছে জি, এই জি কে আমরা ওই পাশে দিয়ে দিলাম। তাহলে খেয়াল করো যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতার সমীকরণ হচ্ছে আর স্কয়ার আর প্লাস এইচ স্কয়ার গুণন হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। আমরা যদি অঙ্ক আসে তাহলে আমরা এই সমীকরণের মাধ্যমে আমরা অঙ্ক করতে পারি যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান বের করো, তাহলে ওই সমীকরণ দিয়ে আমরা করতে পারি। তাহলে খেয়াল করো যে এটা পৃথিবীর কেন্দ্র থেকে, কিন্তু এই দূরত্বটা কি ছিল, পৃথিবীর কেন্দ্র থেকে ছিল, দূরত্বটা ছিল পৃথিবীর, এটুক ছিল আর, এটুক ছিল হচ্ছে এইচ। তাহলে এই বস্তুটার কোন জায়গায় ছিল, এই পজিশনে ছিল, তাহলে এই দূরত্বটা হচ্ছে আর প্লাস এইচ। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যেহেতু বলা হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতম স্থানে জি এর মান যেহেতু, অবশ্যই তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরে থাকবে। তাহলে এখানে দেখো যে এটাকে যদি আমরা জি সমান হচ্ছে আর স্কয়ার কেন্দ্রের দূরত্ব, আর এটাকে যদি আমরা ডি দ্বারা ধরে নিলাম যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, এটাকে যদি আমরা ডি স্কয়ার দ্বারা প্রকাশ করি গুণন হচ্ছে জি, তাহলে আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠ পৃথিবীর কেন্দ্র থেকে এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণ দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে সমীকরণ কি বলতে পারি, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভূকেন্দ্র থেকে বলতে হবে, যেহেতু আর প্লাস এইচটা হচ্ছে এখানে আর প্লাস এইচ সমান হচ্ছে ডি ধরেছি, তার মানে কেন্দ্র থেকে দূরত্ব, তার মানে হচ্ছে এই কেন্দ্র থেকে দূরত্ব, এই কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে এইচ, এটাই সমান হচ্ছে আর প্লাস এইচ সমান হচ্ছে ডি। তাহলে ভূকেন্দ্র থেকে এইচ উচ্চতার দূরত্বের অভিকর্ষ ত্বরণের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে আমরা লিখতে পারি যে জি এইচ সমানুপাতিক ডি স্কয়ার, কেন্দ্র থেকে এইচ উচ্চতার দূরত্ব অভিকর্ষ ত্বরণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এটা জাস্ট আমরা সমীকরণ থেকে বলতে পারি। এখন খেয়াল করো যে এটাকে যদি আমরা একটু এক্সটেনশন করি, সেটা হলে আর স্কয়ার, আর এখান থেকে যদি আমরা আর স্কয়ার কমন নেই তাহলে 1 প্লাস এইচ ভাগ আর স্কয়ার গুণন হচ্ছে জি, এটা লেখা যায়। ভিতরে আমরা আর স্কয়ার কমন নিলাম, আর স্কয়ার নিলে 1 প্লাস হচ্ছে এইচ ভাগ আর স্কয়ার বের করে নিলাম। এখান থেকে যদি আমরা আর স্কয়ার যদি কেটে দেই, খেয়াল করো আর স্কয়ার যদি আমরা কেটে দেই তাহলে থাকতেছে হচ্ছে কত, 1 প্লাস হচ্ছে এইচ ভাগ হচ্ছে আর, দেখা যাচ্ছে নিচে -2 জি, এটা লেখা যায়। এই সমীকরণ আমরা মুছে দিই, দেখা যাচ্ছে। তাহলে দেখো জি এইচ সমান হচ্ছে আমরা লিখতে পারি 1 প্লাস এইচ ভাগ হচ্ছে আর -2 জি, এই সমীকরণটা আমরা লিখতে পারি। এরপরে দেখো আমরা কোথায় কি বার করতেছি, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান। আচ্ছা, এখন দেখো এখানে আমরা একটা সমীকরণ জানি যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n সমান হচ্ছে 1 প্লাস nx ভাগ হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 1 প্লাস হচ্ছে n ইনটু n মাইনাস 1 x স্কয়ার ভাগ হচ্ছে ফ্যাক্টরিয়াল 2, এবং আরো অনেক ধাপ আছে। তাহলে এখান থেকে যদি তোমার r টা ভেরি ভেরি গ্রেটার দ্যান h হয়, মানে পৃথিবীর ব্যাসার্ধ যদি h এর সাথে অনেক বেশি হয়, তাহলে এখান থেকে উচ্চতম ধাপগুলো যেমন যে স্কয়ার আছে, স্কয়ারের টার্মগুলো আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে দেখো এখানে যদি r টা যদি অনেক বড় হয় তাহলে শুধু আমরা এই সমীকরণ অনুসারে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো যে 1 প্লাস nx, তাহলে nx সমান আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস টয়েস h ভাগ হচ্ছে r ইনটু জি। আরো যে টার্ম আছে সেই টার্মগুলোকে উচ্চঘাতগুলোকে বাদ দিলাম, কেন, এরপর আসবে হচ্ছে h ভাগ হচ্ছে r স্কয়ার যদি আসে
তাহলে চিন্তা করো এই মানটা তো ছোট, আর তো অনেক বড়, অনেক বড় মান যখন স্কয়ার করবো তখন স্কয়ার যখন করবো তখন আরো অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে গেলে তাকে ভাগ করলে সেই মান হচ্ছে খুবই ক্ষুদ্র হবে, তাহলে উচ্চতম ঘাতগুলোকে আমরা বাদ দিতে পারি। তাহলে এখান থেকে দেখো এটা হচ্ছে সেই সমীকরণ, এখান থেকে দেখো যে এইচ উচ্চতায় জি এর সমীকরণ, এই এইচ এর মান যদি আমরা বাড়াতে থাকি, এইচ এর মান যদি আরো বাড়াতে থাকি, তাহলে এই টোটাল মানটা হচ্ছে কমে যাবে, এই যে টোটাল মান আছে এই মানটা হচ্ছে কমে যাবে। এইচ এর মান যদি উপরে বাড়াতে থাকি তাহলে এইচ এর মান এখানে বাড়াও, তাহলে এই টোটাল মান 1 মাইনাস টুয়াইস এইচ ভাগ আর এই মানটা কমে যাবে। এই কমে যাবে মানে কি, জি এইচ এর মানটা তাকে যদি আবার জি দিয়ে গুণ করি তাহলে টোটাল মানটা হচ্ছে কমে যাবে, এই যদি এইচ যত বাড়াবো এই টোটাল মানটা হচ্ছে কমে যাবে। তাহলে উচ্চতা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব জি এর মান হচ্ছে তত কমতে থাকবে। এই সমীকরণ থেকে বলতে পারি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব তখন এইচ যত বাড়াবো এই টোটাল মানটা হচ্ছে কমে যাবে, তাহলে এইচ উচ্চতায় জি এর মানটা হচ্ছে কমতে থাকবে। আমরা যদি গ্রাফিক্যালি দেখাতে যাই, গ্রাফিক্যালি যদি দেখাতে যাই দেখো যে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা বলি যে এইচ আর হচ্ছে এপাশে জি এর মান যদি আমরা দেখাতে যাই তাহলে এইচ যত বাড়বে না, এটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে, তাহলে জি এর মানটা হচ্ছে ডিক্রিজ হবে, ভূপৃষ্ঠ থেকে এইচ যত দূরত্ব বাড়বে জি এর মান তত হচ্ছে কমতে থাকবে। তাহলে ভবিষ্যতে উচ্চতর কোন স্থানে জি এর মান কেমন হবে সেটা আমরা দেখলাম, যে যত উপরের দিকে যাওয়া যাবে জি এর মান কমতে হবে। সমীকরণ এটা মনে রাখবা, জি এর সমান হচ্ছে 1 মাইনাস টুয়াইস এইচ ভাগ আর ইনটু জি। কত পারলো? আচ্ছা, তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।